Lesson 4, Memory in Marble, Activity 1. Complete the sentences with information from the text. অর্থাৎ তলার বাক্যগুলি পূর্ণ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। নাম্বার A. Torun's grandfather knew a lot about the Taj Mahal because he was. তরুণের গ্র্যান্ডফাদার তাজমহল সম্পর্কে অনেক কিছু জানতেন, কারণ তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। সেই জন্য তিনি তাজমহল সম্পর্কে অনেক কিছু জানতেন। তাহলে আনসারটা হবে এ, রিটায়ার্ড টিচার। নেক্সট, আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অব। আকবর দ্য গ্রেট গ্র্যান্ডফাদার ছিলেন কার? গ্র্যান্ডফাদার ছিলেন প্রিন্স খুররমের। তাহলে আনসারের জায়গায় লিখতে হবে প্রিন্স খুররম। নেক্সট কোয়েশ্চেন বা নেক্সট সেন্টেন্স, খুররম ফার্স্ট স আরজুমন্দ বানু বেগম অ্যাট। খুররম আরজুমন্দ বানু বেগমকে প্রথম কোথায় দেখেছিলেন মিনা বাজারে। তাহলে আনসারটা হবে অ্যাট দ্য মিনা বাজার। নেক্সট সেন্টেন্স, প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ। প্রিন্স খুররমের পরবর্তীকালে নামকরণ হয়েছিল বা প্রিন্স খুররম পরবর্তীকালে এই নামে আমাদের কাছে পরিচিত হয়েছিলেন। নামটা হচ্ছে শাহজাহান। তাহলে আনসারের জায়গায় লিখতে হবে শাহজাহান। আনসার বলতে ওই যে গ্যাপগুলো দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো, সেখানে লিখতে হবে শাহজাহান। নেক্সট, মুমতাজ মহল মিন্স। মুমতাজ মহল এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে পৃথিবীর সবথেকে উজ্জ্বল মুকুট। তাহলে আনসারটা হচ্ছে মুমতাজ মহল মিন্স দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। নেক্সট, শাহজাহান বিল্ট দ্য তাজমহল ইন মেমোরি অব। শাহজাহান তাজমহল বানিয়েছিলেন কার স্মৃতিতে? আমরা জানি তাজমহল বানিয়েছিলেন শাহজাহান তার প্রিয়তম পত্নী মুমতাজ মহলের স্মৃতিতে। তাহলে আনসারটা হচ্ছে শাহজাহান বিল্ট দ্য তাজমহল ইন মেমোরি অব হিজ বিলাভেড ওয়াইফ মুমতাজ মহল। তাজমহল ইজ ওয়ান অব দ্য। তাজমহলকে মনে করা হয়, কি মনে করা হয় আমরা জানি, বিবেচনা করা হয় অ্যাকচুয়ালি পৃথিবীর 7টি বিস্ময়কর বিষয়ের মধ্যে একটি অন্যতম। তাহলে আনসারটা হচ্ছে কি 7। প্রথম থেকেই বলছি, তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পৃথিবীর মধ্যে যত বিস্ময়কর বিষয়বস্তু রয়েছে তার মধ্যে তাজমহল হচ্ছে একটি অন্যতম। অ্যাক্টিভিটি 2, অ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হেডস। তলায় কিছু লেটার এলোমেলোভাবে দেওয়া রয়েছে, সেই এলোমেলোভাবে দেওয়া লেটারগুলোকে সাজিয়ে নিতে হবে এবং সাজিয়ে এক একটি ওয়ার্ড তৈরি করতে হবে এবং সাজানোর জন্য পাশে একটা করে হিন্ট দেওয়া রয়েছে। তাহলে প্রথম যেটা রয়েছে SEUMUAMLO, এটা এলোমেলোভাবে লেটারগুলো রয়েছে, এর কোনো মানে হয় না কারণ এটা কোনো ওয়ার্ড না। তো এই অগোছালো যে লেটার সেগুলোকে আমরা সাজিয়ে নিতে পারি, তার জন্য হিন্ট দেওয়া রয়েছে আ বিল্ডিং ইন হুইচ দেয়ার ইজ আ গ্রেভ। একটা বাড়ি বা একটা কাঠামো যেখানে একটি সমাধি থাকে। তো আমরা জানি সমাধি থাকে এরকম বাড়ি, সেটাকে কি বলা হয়? মসোলিয়াম। তাহলে এবার আমরা যদি লেটারগুলোকে ঠিকভাবে সাজিয়ে নিই তাহলে আনসারটা আমরা পাবো MAUSOLEUM। শব্দটা হচ্ছে মসোলিয়াম। তাহলে মসোলিয়াম মানে এই হিন্টটা দেওয়া আছে, যেটা হচ্ছে আ বিল্ডিং ইন হুইচ দেয়ার ইজ আ গ্রেভ, অর্থাৎ একটি কাঠামো বা একটা স্ট্রাকচার যার মধ্যে কোনো ব্যক্তির সমাধি রাখা থাকে। নেক্সট যেটা রয়েছে SPNERIA এবং হিন্ট দেওয়া রয়েছে আ ম্যান ফ্রম পার্সিয়া, অর্থাৎ পার্সিয়ার মানুষকে কি বলা হয়? তো আমরা জানি পার্সিয়ার মানুষকে বলা হয় পার্সিয়ান। তাহলে এই অগোছালো লেটারগুলোকে আমরা যদি সাজিয়ে নিলে আমরা আসল ওয়ার্ডটা পাবো, যেটা হচ্ছে পার্সিয়ান, PERSIAN। নেক্সট যেটা হিন্ট রয়েছে আ ভ্যালুয়েবল স্টোন, কোনো মূল্যবান পাথর।
তাহলে আমরা জানি সেটাকে বলা হয় জুয়েল। তাহলে LEJWE এটাকে সাজিয়ে নিলে হয় JEWEL, জুয়েল। নেক্সট হিন্ট রয়েছে আ লুক অনলি ফর আ মোমেন্ট, অর্থাৎ এক ঝলকের জন্য দেখা, সেটাকে বলা হয় গ্লিমস বা এক ঝলক। তাহলে এই যে SLIGMPE এটাকে সাজিয়ে নিলে আমরা পাবো গ্লিমস, এই ওয়ার্ডটা GLIMPSE। এই গ্লিমস শব্দের মানে হচ্ছে এক ঝলকের জন্য কাউকে বা কোনো কিছুকে দেখতে পাওয়া। অ্যাক্টিভিটি 3A, ফাইন্ড আউট সাম ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে কিছু ডেসক্রাইবিং ওয়ার্ডস মানে এমন কিছু শব্দ যেগুলো কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো বিষয়কে বর্ণনা করছে, সেগুলোকে ডেসক্রাইবিং ওয়ার্ডস বলা হয়। তো টেক্সট থেকে এরকম যত ডেসক্রাইবিং ওয়ার্ডস আছে সেইগুলোকে খুঁজে নিয়ে লিখতে বলা হয়েছে। তো এই যে ডেসক্রাইবিং ওয়ার্ডস এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এখানে যদিও অ্যাডজেক্টিভ বলা নেই, এখানে ডেসক্রাইবিং ওয়ার্ডসই বলা আছে, কিন্তু এই ডেসক্রাইবিং ওয়ার্ডসের আরেকটি গ্রামেটিক্যাল যে নাম সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর আরেকটা কথা বলে দিই, এই ধরনের যে অ্যাক্টিভিটিগুলো এখানে বোঝার তেমন কিছু নেই। এখানে এই বিষয়টা জাস্ট বুঝতে পারলে ডেসক্রাইবিং ওয়ার্ডস কোনগুলো এবং সেই ওয়ার্ডসগুলোকে যদি আলাদা করে লেখা হয় তাহলে একটা জিনিস খুব ভালো হয়, স্টক অফ ওয়ার্ডটা খুব বাড়ে, ভোকাবুলারি যেটাকে বলা হয়। এবং স্টক অফ ওয়ার্ড যদি বাড়ে তাহলে ইংরেজি লেখার ক্ষেত্রে খুব সুবিধা হয়। তো আমি টেক্সট থেকে যতগুলো আমার চোখে পড়েছে ডেসক্রাইবিং ওয়ার্ডস বা অ্যাডজেক্টিভ সেগুলোকে আমি পরপর লিখেছি। তো আমি সেইভাবে পরপর বলবো এবং তার বাংলা যে মানে সেই মানেগুলো বলে দেবো। এই শব্দ এবং তার বাংলা মানে যদি মনে রাখা যায় তাহলে ইংরেজি লিখতে ধীরে ধীরে অনেক বেশি সুবিধে হবে। কারণ স্টক অফ ওয়ার্ড যত বাড়বে ইংরেজি লেখার ক্ষেত্রে তত সুবিধা হবে। প্রথম হচ্ছে বিউটিফুল মানে সুন্দর। তাহলে সুন্দর শব্দটা আমরা কোনো কিছু বা কোনো ব্যক্তিকে, কোনো বিষয়, কোনো বস্তুকে বর্ণনা করার জন্য বা ডেসক্রাইব করার জন্য আমরা বিউটিফুল শব্দটা ব্যবহার করি। তাহলে বিউটিফুল হচ্ছে একটা ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ। নেক্সট হচ্ছে ওয়ারিড, চিন্তিত। কোনো মানুষ যদি চিন্তিত থাকে, তাকে দেখে যদি মনে হয় সে চিন্তিত রয়েছে, তাহলে কি এই চিন্তিত শব্দটা সেই ব্যক্তিকে ডেসক্রাইব করছে, সেই কারণে ওয়ারিড শব্দটা একটা ডেসক্রাইবিং ওয়ার্ডস। এরপর আমি পরপর শব্দ এবং মানেগুলো বলে যাব। রিটায়ার্ড মানে হচ্ছে অবসরপ্রাপ্ত, গুড মানে ভালো, নটি মানে দুষ্টু, পেশেন্ট মানে ধৈর্যশীল, যার খুব ধৈর্য রয়েছে, হোল মানে সম্পূর্ণ বা পুরোটা, ব্রাইটেস্ট হচ্ছে সব থেকে উজ্জ্বল। এখানে আমি একটা কথা বলে দিই, ডেসক্রাইবিং ওয়ার্ডস আগেই বলেছি অ্যাডজেক্টিভের আবার 3টে ডিগ্রি হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আমি এখন এই বিষয়টা নিয়ে ডিটেলে কিছু বলছি না, শুধু একটা কথাই বলবো, ব্রাইটেস্ট হচ্ছে ব্রাইট এই অ্যাডজেক্টিভটার সুপারলেটিভ ডিগ্রি, সেই হিসাবে সেটাকেও অ্যাডজেক্টিভ হিসাবেই ধরা হয়। তো সেই জন্য এটাও এখানে লেখা হলো। ব্রাইটেস্ট মানে সব থেকে উজ্জ্বল, স্যাড মানে হচ্ছে দুঃখী, বিলাভেড মানে প্রিয়, ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার, আর হেল্পফুল মানে হচ্ছে সাহায্যকারী, অর্থাৎ যে বিষয়টা বা যেটা খুব আমাদের যে কোনো বিষয়ে সাহায্য করে সেটাকে আমরা বলি হেল্পফুল। তাহলে এই যে প্রত্যেকটা ওয়ার্ড যে কটা আমি বললাম, এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু যে কোনো জায়গায় আমরা ইউজ করি কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো বিষয়কে ডেসক্রাইব করার জন্য। সেই কারণে এই ওয়ার্ডগুলোকে বলা হয় ডেসক্রাইবিং ওয়ার্ডস, এবং ডেসক্রাইবিং ওয়ার্ডসের একটি নাম আছে, ডেসক্রাইবিং ওয়ার্ডসকে বলা হয় অ্যাডজেক্টিভ। অ্যাক্টিভিটি 3B, মেক সেন্টেন্সেস উইথ দ্য অ্যাডজেক্টিভস গিভেন বিলো। এই যে আগেরটাতেই ডেসক্রাইবিং ওয়ার্ডস বলে বলা ছিল, এবার কিন্তু সরাসরি অ্যাডজেক্টিভ বলেই বলা রয়েছে। তো তলায় কিছু অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে, সেই অ্যাডজেক্টিভগুলো দিয়ে একটা করে বাক্য গঠন করতে হবে। তো প্রথম রয়েছে অনেস্ট মানে সৎ। তাহলে আমরা এরকম বলতেই পারি যে রামবাবু ইজ আ ভেরি অনেস্ট ম্যান, মানে রামবাবু হন একজন ভীষণ সৎ ব্যক্তি। তাহলে অনেস্ট শব্দটাও কিন্তু কোনো ব্যক্তিকে ডেসক্রাইব করার জন্য আমরা ব্যবহার করি, সেজন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট হচ্ছে পুয়ার মানে দরিদ্র। তাহলে সেন্টেন্সটা হচ্ছে ডু নট হেট দ্য পুয়ার, মানে
দরিদ্রদের ডু নট হেট মানে কি? হেট মানে ঘৃণা করা, তাহলে ডু নট হেট মানে ঘৃণা করো না দ্য পুর, তাহলে দরিদ্রকে ঘৃণা করো না। নেক্সট, ন্যারো। ন্যারো মানে সংকীর্ণ বা সরু, তাহলে সেন্টেন্সটা হচ্ছে দ্য রোড ইজ ভেরি ন্যারো, এই রাস্তাটা হচ্ছে ভীষণ সংকীর্ণ বা সরু। ট্রু, ট্রু মানে সত্যি। ইট ইজ ট্রু দ্যাট আই ক্যানট সিং, মানে ইট ইজ ট্রু মানে হচ্ছে এটা সত্যি কথা, দ্যাট যে আই ক্যানট সিং আমি গান গাইতে পারি না, পুরোটার মানে তাহলে কি হলো, যে এটা সত্যি যে আমি গান গাইতে পারি না। তাহলে এই যে অ্যাডজেক্টিভগুলো দেওয়া রয়েছে, এই অ্যাডজেক্টিভগুলো দিয়ে একটা একটা করে সেন্টেন্স, খুব সহজ সিম্পল সেন্টেন্স লেখা হলো। অ্যাক্টিভিটি 4, চেঞ্জ ফর্মস অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ডস। তাহলে এর আগে আমরা দেখলাম ডেসক্রাইবিং ওয়ার্ডস। ডেসক্রাইবিং ওয়ার্ডসের কাজ হচ্ছে কোনো বিষয়কে ডিসক্রাইব করা, যেটাকে আমরা অ্যাডজেক্টিভও বলি। এবারে আবার আমরা দেখতে পাচ্ছি ডুইং ওয়ার্ডস। ডুইং ওয়ার্ডস মানে যে শব্দগুলো ব্যবহার করে আমরা কোনো না কোনো কাজ করা বোঝাই, ক্রিয়া। তাহলে এই ডুইং, যেরকম ডেসক্রাইবিং ওয়ার্ডসকে অ্যাডজেক্টিভ বলা হয়, সেরকম এই ডুইং ওয়ার্ডসকে বলা হয় ভার্ব। তাহলে এখানে যেটা বলা হচ্ছে চেঞ্জ ফর্মস অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ডস, মানে তলায় কিছু ভার্ব দেওয়া রয়েছে, সেই ভার্বগুলোর ফর্মগুলোকে চেঞ্জ করতে হবে। তো প্রেজেন্ট এবং পাস্ট আমরা জানি, ভার্বের টেন্স যেটা তিন প্রকার হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানকাল, মানে এখন যে সময়টাতে আমরা রয়েছি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল, অর্থাৎ যে দিনটা আমরা ফেলে এসেছি, অর্থাৎ অতীতে যে ঘটনা ঘটে গেছে, আগে যে ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে পাস্ট টেন্স। আর ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল, মানে যে কাজ এখনও ঘটেনি বা যে বিষয়টা এখনও হয়নি, ভবিষ্যতে হবে, সেটা হচ্ছে ফিউচার টেন্স। তো এখানে যেটা বলেছে, প্রেজেন্ট আর পাস্ট দুটো কলাম দেওয়া রয়েছে, তো সেখানে চেঞ্জ করতে হবে, ভার্বের ফর্মগুলোকে চেঞ্জ করতে হবে। তাহলে প্রথমেই রয়েছে প্রেজেন্ট টেন্সের ঘরে টেল। টেল মানে হচ্ছে বলা, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে টেলের পাস্ট হয় টোল্ড, বলেছিল। নেক্সট, প্রেজেন্টের ঘরে দেওয়া রয়েছে স্মাইল। স্মাইল মানে হাসা, তাহলে স্মাইলের পাস্ট টেন্স হয় স্মাইলড। এবার পাস্ট টেন্সের ঘরে দেওয়া রয়েছে কট। কট মানে ধরেছিল, তাহলে ধরেছিল এটা পাস্ট যদি হয়, তাহলে তার প্রেজেন্ট কি হচ্ছে, ধরা, তাহলে ধরা ইংরেজি ক্যাচ, তাহলে কটের প্রেজেন্ট টেন্স হচ্ছে ক্যাচ। নেক্সট, প্রেজেন্টে রয়েছে গো। গো মানে যাওয়া, তাহলে যাওয়ার পাস্ট টেন্স কি, গিয়েছিল, তাহলে ইংলিশটা হচ্ছে ওয়েন্ট, অর্থাৎ গোয়ের পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট। আর নেক্সট, পাস্ট টেন্সে দেওয়া রয়েছে ওয়ান্টেড। ওয়ান্টেড মানে কি, চেয়েছিল বা চাইতো, তাহলে সেটার প্রেজেন্ট টেন্স হচ্ছে ওয়ান্ট। ওয়ান্ট মানে চাওয়া। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশনস ফ্রম দ্য বক্স। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, প্রতিটি সেন্টেন্সে একটা করে গ্যাপ রয়েছে, সেই গ্যাপে সুটেবল প্রিপোজিশন মানে উপযুক্ত প্রিপোজিশন বসাতে হবে, এবং সেই প্রিপোজিশনের একটা বক্সে দেওয়া রয়েছে পরপর, আমাদের বুঝে কোনটা কোন সেন্টেন্সে বসবে সেটা বুঝে আমাদেরকে বসাতে হবে। তাহলে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, মাই আঙ্কেল ভিজিটেড আস ড্যাশ দ্য 5th of April, মানে মাই আঙ্কেল অর্থাৎ আমার আঙ্কেল ভিজিটেড আস আমাদের সাথে দেখা করেছিল, ড্যাশ দ্য 5th of April মানে এপ্রিল মাসের 5 তারিখে দেখা করেছিল। তো এখানে একটা নিয়ম আছে, যেটা হচ্ছে তারিখের আগে অন বসে, তাহলে এখানে আমরা আনসারের জায়গায় লিখব অন। তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য 5th of April। নেক্সট, রাম ওয়েন্ট টু প্লে ফুটবল ড্যাশ দ্য টিফিন ব্রেক। রাম ফুটবল খেলতে গিয়েছিল, ড্যাশ দ্য টিফিন ব্রেক মানে টিফিন ব্রেক চলাকালীন, তাহলে কোনো কাজ চলাকালীন এইটা বোঝাতে আমরা ডিউরিং এই প্রিপোজিশনটা ইউজ করি। তাহলে এই বক্সের ডিউরিং রয়েছে, আমরা সেটাকে এই জায়গায় বসিয়ে দিলাম। তাহলে পুরো আনসারটা হলো রাম ওয়েন্ট টু প্লে ফুটবল ডিউরিং দ্য টিফিন ব্রেক। নেক্সট, মিস্টার ব্রাউন লিভস ড্যাশ ইংল্যান্ড। মিস্টার ব্রাউন ইংল্যান্ডে বাস করেন। আমরা জানি কোনো বড় জায়গা বোঝাতে
বা সেখানে বাস করেন এটা বোঝাতে আমরা ইন প্রিপোজিশন ইউজ করি। তাহলে আনসারটা হচ্ছে মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড। নেক্সট, দ্য টেল ড্যাশ আ মাঙ্কি ইজ লং, মানে বানরের লেজ হয় লম্বা বা দীর্ঘ। তাহলে এই যে এ মাঙ্কি মানে বানর, একটি বানর, তাহলে আমরা কি বলছি বানরের পজেসিভ করছি, তাই না? তাহলে পজেসিভ করতে গেলে আমরা অব প্রিপোজিশন ব্যবহার করি। তাহলে আনসারটা হচ্ছে দ্য টেল অব আ মাঙ্কি ইজ লং। নেক্সট, দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাশ দ্য টেবল, বিড়ালটি ইজ স্লিপিং মানে ঘুমোচ্ছে, ড্যাশ দ্য টেবল, টেবিলের এখানে আমরা বক্সে দেখতে পাচ্ছি আন্ডার শব্দটা রয়েছে, আন্ডার মানে তলায়, তাহলে এটা আমরা লিখতেই পারি যে বিড়ালটি টেবিলের তলায় ঘুমোচ্ছে। তাহলে আনসারটা কি হলো? দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবল। নেক্সট, মিসেস দাস ব্রট সুইটস ড্যাশ দ্য চিলড্রেন, তাহলে মিসেস দাস ব্রট মানে এনেছিলেন, সুইটস মিষ্টি, ড্যাশ দ্য চিলড্রেন মানে মিষ্টি এনেছিলেন বাচ্চাদের জন্য। তাহলে জন্য ইংরেজি আমরা জানি ফর, তাহলে বক্সে আছে ফর, আমরা বসিয়ে দেবো। তাহলে আনসারটা হচ্ছে মিসেস দাস ব্রট সুইটস ফর দ্য চিলড্রেন, মিসেস দাস বাচ্চাদের জন্য মিষ্টি এনেছিলেন। রাহুল কেম, এটা নেক্সট সেন্টেন্স, রাহুল কেম ড্যাশ মাই হাউস দিস মর্নিং, রাহুল কেম মানে কি এসেছিল, মাই হাউস আমার বাড়িতে, দিস মর্নিং এই সকালে। তাহলে কোথাও এলে বা কোথাও গেলে সে তার আগে টু প্রিপোজিশন বসে, এখানে যেহেতু বলা হচ্ছে আমার বাড়িতে এসেছিল, তাহলে আনসারটা হবে রাহুল কেম টু মাই হাউস দিস মর্নিং। তাহলে এই যে বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে ইন, ফর, অব, আন্ডার, ডিউরিং, অন, টু, এই ওয়ার্ডগুলো হচ্ছে প্রিপোজিশন। এছাড়াও প্রিপোজিশন আরও অনেক প্রিপোজিশন হয়, তো প্রিপোজিশন যত প্র্যাকটিস করা যায় ততই কিন্তু প্রিপোজিশন দিয়ে মেনলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলোই আসে, সেগুলো আরও ভালোভাবে করা যায়। তাহলে ইন মানে মধ্যে, ফর মানে জন্য, অব হচ্ছে কারোর কিছু বোঝাতে, যেমন ওখানে অব আ মাঙ্কি বানরের লেজ, এই যে ব্যাপারটা, এই ধরনের জায়গায় আমরা অব বসাই। আন্ডার মানে হচ্ছে নিচে, ডিউরিং মানে কোনো কাজ চলাকালীন, হ্যাঁ এইটা বোঝাতে আমরা ডিউরিং ইউজ করি। অন হচ্ছে উপরে, আর টুটা অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়। এখানে যেটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে যে কোথাও গেলে বা এলে সেই জায়গার আগে টু বসে, যেরকম এখানে বলা হয়েছে যে আমার বাড়িতে এসেছিল, ওই জন্য হলো টু মাই হাউস। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। এবারে এর আগে হলো প্রিপোজিশন, এবারে হচ্ছে আর্টিকেল দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো আর্টিকেল আমরা জানি তিনটে হয়, এ, অ্যান, দি। এ মানেও একটি, অ্যান মানেও একটি, তাহলে দুটোর মধ্যে তফাৎ, এ বসে কনসোনেন্ট সাউন্ডের আগে, অ্যান বসে ভাওয়েল সাউন্ডের আগে, আর দি এর যে ইউজ সেটা সম্পূর্ণ আলাদা। কোনো বিষয়কে আমরা নির্দিষ্ট করে বা বিশেষভাবে জোর দিয়ে যদি বলতে চাই তখন তার আগে দি আর্টিকেলটি বসে। তো একটা ছোট্ট প্যাসেজ দেওয়া রয়েছে, দেখা যাক, সেখানে কিছু গ্যাপ রয়েছে, সেই গ্যাপগুলোতে উপযুক্ত আর্টিকেল বসাতে হবে। প্রথমেই ড্যাশ দ্য তাজমহল ইজ ওয়ান অফ ড্যাশ গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ ড্যাশ ওয়ার্ল্ড। প্রথম সেন্টেন্সেই তিনটে গ্যাপ রয়েছে। তাহলে তাজমহল হচ্ছে একটি স্ট্রাকচার, একটি আর্কিটেকচার। তাজমহল বলতে আমরা একটি বিশেষ স্ট্রাকচারকেই বুঝি। তো যখন এরকম কোনো শব্দ বললে আমাদের বিশেষ ওই জিনিসটার কথাই মনে পড়ে, এই ধরনের জিনিসের আগে দি বসে। তাহলে দ্য তাজমহল ইজ ওয়ান অব, এইবার ড্যাশ রয়েছে, তারপরে গ্রেটেস্ট রয়েছে। একটু আগেই আমি সুপারলেটিভ ডিগ্রির কথা বলছিলাম, যে ব্রাইটের সুপারলেটিভ ডিগ্রি, এখানেও এটা তাই। গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, গ্রেটের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে গ্রেটেস্ট। তো এরকম একটা রুল আছে, যদি কোনো সেন্টেন্সে কোনো ওয়ার্ড সুপারলেটিভ ডিগ্রিতে থাকে তাহলে তার আগে দি বসে। তাহলে এখানেও দি বসলো। তাহলে দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অব ড্যাশ ওয়ার্ল্ড, আর ওয়ার্ল্ডের আগে তো দি বসে। তাহলে পুরো সেন্টেন্সটা হলো দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড। নেক্সট সেন্টেন্স,
ইট ইজ ড্যাশ ওয়ান্ডারফুল স্পেসিমেন অব আর্কিটেকচার। ইট ইজ মানে এটি হয়, অর্থাৎ তাজমহল হয় একটি অসাধারণ স্পেসিমেন মানে নমুনা। কিসের নমুনা? আর্কিটেকচারের, স্থাপত্য। অর্থাৎ তাজমহল হয় স্থাপত্যের একটি অসাধারণ নমুনা। এই যে আমরা বলছি একটি নমুনা, তাহলে একটি এ বা অ্যান, কিন্তু এখানে ওয়ান্ডারফুল আছে, তাহলে ওয়ান্ডারফুলের প্রথম লেটারটা ডাব্লিউ কনসোন্যান্ট, তাহলে সেই জন্য এক্ষেত্রে এর আগে এ বসবে, কারণ এ কনসোন্যান্ট সাউন্ডের আগে বসে। তাহলে সেন্টেন্সটা হলো ইট ইজ এ ওয়ান্ডারফুল স্পেসিমেন অব আর্কিটেকচার। নেক্সট সেন্টেন্স, ড্যাশ মনুমেন্ট লাইক দিস ইজ রেয়ার টু ফাইন্ড। অর্থাৎ এই রকম একটি স্মৃতিসৌধ খুঁজে পাওয়া খুবই দুষ্প্রাপ্য, মানে এরকম স্মৃতিসৌধ বা মনুমেন্ট খুঁজে পাওয়া যায় না। এখানেও আমরা একটি বলছি, সেই জন্য এ। আর এ কেন না, পরে এম রয়েছে কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের আগে এ, তাহলে এ মনুমেন্ট লাইক দিস ইজ রেয়ার টু ফাইন্ড। আই এম প্রাউড টু বি ড্যাশ ইন্ডিয়ান। আই এম প্রাউড মানে আমি হই গর্বিত। কেন গর্বিত? ভারতীয় হওয়ার জন্য। আমি একজন যে ভারতীয় একজন, সেই জন্য আমি গর্বিত। এই যে একজন শব্দটা আমি বললাম, একজন বা একটি একই, বিষয়ের ক্ষেত্রে আমরা একটি বলছি আর ব্যক্তির ক্ষেত্রে আমরা একজন বলছি, মানে বিষয়টা এক। তাহলে এক্ষেত্রে অ্যান বসবে, এ বসবে না। কেন না, এর পরের যে ওয়ার্ডটা রয়েছে ইন্ডিয়ান, ইন্ডিয়ানের আইটা হচ্ছে ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে অ্যান বসে, এ বসে না। কিছু ব্যতিক্রম আছে, কিন্তু নর্মাল নিয়ম এটাই বলে ভাওয়েলের আগে অ্যান বসে, কনসোনেন্টের আগে এ বসে। অ্যাক্টিভিটি 7, সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড আ প্লেস অফ ইন্টারেস্ট। মনে করো তুমি একটি ঐতিহাসিক কোনো জায়গায় বেড়াতে গেছো, বা প্লেস অফ ইন্টারেস্ট মানে কি ওই রকমই যে কোনো হিস্টোরিক্যাল প্লেস বা এরকম, সেখানে তুমি বেড়াতে গেছো। নাও রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্যাট প্লেস। এইবার ওই জায়গাটি সম্পর্কে অন্তত 5টি বাক্য লেখো। বিগিন উইথ দ্য নেম অফ দ্য প্লেস। শুরু করবে জায়গাটির নাম দিয়ে, অর্থাৎ কোন জায়গায় তুমি গিয়েছিলে সেটার নাম দিয়ে শুরু করবে। হিয়ার আর সাম হিন্টস। আর এখানে কিছু হিন্টস দেওয়া রয়েছে। তাহলে হিন্টসে কী দেওয়া রয়েছে? 5টা সেন্টেন্স। এবার 5টা সেন্টেন্সের প্রথম যে 3টে সেন্টেন্স কিছুটা করে দেওয়া রয়েছে, মানে তোমাকে এভাবেই লিখতে হবে, ওটাই হিন্টস। তাহলে দেওয়া আছে কি, লাস্ট সামার আই ভিজিটেড। গত গ্রীষ্মকালে আমি গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? বলাই হয়েছে যে শুরু করবে কোথায় গিয়েছিলে সেই জায়গাটার নাম দিয়ে। তো সাপোজ ধরে নেওয়া যাক আমি মুর্শিদাবাদ, আমাদের কাছে ধারে হিস্টোরিক্যাল প্লেস বলতে মুর্শিদাবাদ আছে, তো সেটাই লেখা যেতে পারে। তো সেই জন্য লেখা হলো লাস্ট সামার আই ভিজিটেড মুর্শিদাবাদ, অর্থাৎ গত গ্রীষ্মে আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম। নেক্সট এটাও দেওয়া রয়েছে, আই ওয়েন্ট দেয়ার উইথ। আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, দেয়ার সেখানে, উইথ সাথে। তাহলে এবারের যে হিন্টটা সেটা বলতে চাইছে আমি কার সাথে গিয়েছিলাম। তো আমি বলতেই পারি আমি আমার মা বাবার সাথে গিয়েছিলাম, তাহলে লেখা হলো কি, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস। এইবার দেওয়া আছে আই স দ্য। তার মানে এখানে হিন্টটা বলতে চাইছে যে প্রথমে হলো আমি কোথায় গিয়েছিলাম, মুর্শিদাবাদ গিয়েছিলাম, কার সাথে গিয়েছিলাম, আমি আমার প্যারেন্টসের সাথে গিয়েছিলাম। এবার যে হিন্টটা রয়েছে সেখানে লিখতে হবে মুর্শিদাবাদে তো আমি গেলাম, কিন্তু সেখানকার কোনো একটা বিখ্যাত জায়গা যেটা আমি দেখেছি সেটা লিখতে হবে। তাহলে এখানে আই স দ্য এটুকু দেওয়া আছে, তো আমি লিখতেই পারি আই স দ্য হাজারদুয়ারি প্যালেস। মুর্শিদাবাদ মানেই হচ্ছে মুর্শিদাবাদ গেছে অথচ হাজারদুয়ারি দেখেনি, এটা হয় না। ও হাজারদুয়ারি প্যালেস হচ্ছে মুর্শিদাবাদের একটা বিখ্যাত দেখার জায়গা, ট্যুরিস্ট স্পট। তো তাহলে আমি প্রথমেই এইটা দিলাম, তাহলে আই স দ্য হাজারদুয়ারি প্যালেস। মুর্শিদাবাদে আমি হাজারদুয়ারি প্যালেস দেখলাম। নেক্সট এই যে শেষ দুটো 4 আর 5, এখানে কিন্তু কোনো হিন্ট দেওয়া নেই, অর্থাৎ এটা পুরোটাই নিজেকে লিখতে হবে। তাহলে এবার আমি লিখতেই পারি যে এখানে যে বলেছে যে ওই মুর্শিদাবাদ গেছো তুমি, সেই জায়গাটা সম্পর্কে অ্যাটলিস্ট 5টা সেন্টেন্স লেখো। তাহলে হাজারদুয়ারি লেখা হয়ে গেল। এরপরে যদি বলা যায় যে মুর্শিদাবাদের বিখ্যাত জায়গা আর একটা কোনটা, সেটা আমার মতে বলে খোশবাগ। খোশবাগ যে মকবরা, যেখানে সিরাজদৌল্লার সমাধি রয়েছে এবং নবাব আলীবর্দী খানের যে ফ্যামিলি, সেই ফ্যামিলির অনেক মেম্বারেরই সমাধি ওখানে রয়েছে। তাহলে সেটা আমি লিখতেই পারি। তাহলে কি লেখা হলো,
ফ্রম দেয়ার উই ওয়েন্ট টু খোশবাগ, অর্থাৎ হাজারদুয়ারি প্যালেস তো দেখলাম, হাজারদুয়ারি প্যালেস দেখার পর সেখান থেকে, ওই জন্য লেখা হয়েছে ফ্রম দেয়ার, তো ফ্রম দেয়ার উই ওয়েন্ট টু খোশবাগ, সেখান থেকে আমরা খোশবাগে গেলাম। গ্রেভ, এবার লাস্ট সেন্টেন্স, তাহলে লাস্ট সেন্টেন্সে এই খোশবাগ ব্যাপারটা কি সেটা একটা সেন্টেন্সে বলে দেওয়া যেতে পারে, তো সেটাই আমি লিখেছি, গ্রেভ অব সিরাজউদ্দৌলা ইজ লোকেটেড হিয়ার, অর্থাৎ খোশবাগ কেন বিখ্যাত আমাদের কাছে, না খোশবাগে নবাব সিরাজউদ্দৌলার সমাধি রয়েছে, বা আমরা খোশবাগে গেলে সিরাজের সমাধি দেখতে পাই। লাস্ট অ্যাক্টিভিটি 8, এটাই হচ্ছে এই চ্যাপ্টারের শেষ অ্যাক্টিভিটি, এটা হলে এই চ্যাপ্টারের পুরো অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখানে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, ছোট একটা প্যারাগ্রাফ। তো কি বলছে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর জার্নি ফ্রম ইয়োর হোম টু স্কুল। এই যে তুমি প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যাও, এই যে যাওয়াটা, তুমি হয় হেঁটে যাও, নয়তো বাসে যাও, নয়তো যে কোনো কিছুভাবে যাও, এই যে যাচ্ছ, এই যাওয়াটা, জার্নিটাকে নিয়ে 5টা সিম্পল সেন্টেন্স লিখতে হবে। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এবং তুমি তলায় কিছু হিন্ট দেওয়া রয়েছে, এই হিন্টগুলোকে ব্যবহার করতে পারো লেখার জন্য। তো আগে দেখা যাক হিন্টস কী রয়েছে। ডিস্ট্যান্স বিটুইন হোম অ্যান্ড স্কুল, তাহলে প্রথমেই যেটা আমাদের ইনফরমেশন দিতে হবে সেটা হচ্ছে আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কতটা। নেক্সট, মোডস অফ ট্রাভেলিং, মোডস অফ ট্রাভেলিং মানে আমি কিভাবে যাই, হেঁটে যাই না বাসে যাই না অটোয়ে যাই, কিভাবে আমি যাই। ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্কস, এই যে তুমি যাচ্ছ রাস্তায় কোনো উল্লেখযোগ্য কোনো ল্যান্ডমার্ক যদি থাকে, ল্যান্ডমার্ক মানে সেই জায়গার কোনো বিশেষ জায়গা, সেটা পোস্ট অফিস, থানা, কোনো কলেজ হতে পারে, এরকম স্কুল হতে পারে, এই যে জিনিসগুলো, হসপিটাল হতে পারে, তো সেটা লিখলে। থিংস ইউ সি ইন দ্য কোর্স অফ ইউর জার্নি, এবং পুরো এই যে জার্নি, যে যাত্রাপথ, সেখানে তুমি কী কী জিনিস দেখতে পাও। আর লাস্ট যেটা কনক্লুডিং সেন্টেন্স, সেটা হচ্ছে দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ ইউর জার্নি, তোমার জার্নির সব থেকে এক্সাইটিং পার্ট কোনটা, যদি থাকে সেটা লিখবে। তাহলে এবার প্যারাগ্রাফটা লেখা শুরু হচ্ছে। তাহলে প্যারাগ্রাফের একটা নাম দিয়ে দেওয়া যাক, যেহেতু জার্নিটাই মেন, সেটা নিয়েই লিখতে হবে, তো প্যারাগ্রাফের নাম দেওয়া হলো মাই জার্নি টু স্কুল, স্কুলে যাওয়ার জন্য আমার জার্নি। তাহলে প্রথমেই ডিস্ট্যান্স দিতে হবে, সেটাই দেওয়া হয়েছে। দ্য ডিস্ট্যান্স বিটুইন মাই হোম অ্যান্ড মাই স্কুল ইজ 3 কিলোমিটার্স, আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 3 কিলোমিটার। এবার হচ্ছে মোডস অফ ট্রাভেলিং, মানে কিভাবে যাও তুমি। তাহলে আই গো টু স্কুল বাই স্কুল ভ্যান, আমি স্কুলে যাই বাস বা এরকম কোনো পাবলিক ট্রান্সপোর্টে আমি যাই না। আই গো টু স্কুল বাই স্কুল ভ্যান, আমার স্কুলের গাড়ি আছে, আমি সেই গাড়িতেই স্কুলে যাই। নেক্সট রয়েছে ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্কস, যদি কোনো বিশেষ ল্যান্ডমার্ক থাকে সেটা লিখতে হবে। তাহলে অন দ্য ওয়ে আই হ্যাভ টু ক্রস সাম ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্কস অব আওয়ার লোকালিটি লাইক দ্য পুলিশ স্টেশন, দ্য পোস্ট অফিস অ্যান্ড দ্য রুরাল হসপিটাল, অর্থাৎ অন দ্য ওয়ে আমার রাস্তায়, আই হ্যাভ টু ক্রস আমাকে পেরোতে হয়, সাম ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্কস কিছু গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কস অব আওয়ার লোকালিটি আমাদের এলাকার, লাইক যেমন দ্য পুলিশ স্টেশন থানা, দ্য পোস্ট অফিস ডাকঘর অ্যান্ড দ্য রুরাল হসপিটাল, এবং আমাদের এলাকার যে গ্রামীণ হাসপাতাল, এই তিনটেই কিন্তু আমার স্কুলে যাওয়ার রাস্তাতেই পড়ে, তাহলে এইগুলোকে আমাকে পেরিয়ে যেতে হয়। নেক্সট রয়েছে থিংস ইউ সি ইন দ্য কোর্স অফ ইউর জার্নি, অর্থাৎ তোমার জার্নিতে তুমি কী কী জিনিস দেখো, নর্মাল জিনিসই দেখা যায় রাস্তাঘাটে, যা দেখা যায় সেগুলোই আমি দিয়েছি। তো ইন দ্য কোর্স অফ মাই জার্নি, আমার যাত্রাপথে, আই ক্যান সি ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যানিমালস, বার্ডস অ্যান্ড ট্রিজ, আমি বিভিন্ন ধরনের পশু পাখি এবং গাছপালা দেখতে পাই। লাস্ট সেন্টেন্স যেটা রয়েছে, দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ ইউর জার্নি, এই যে 3 কিলোমিটার তুমি যাচ্ছ, তার মধ্যে যদি কোনো এক্সাইটিং কোনো ব্যাপার থাকে সেটা তুমি লিখবে। তাহলে এখানে সত্যি একটা এক্সাইটিং ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ মাই জার্নি ইজ ওয়েন আই পাস দ্য গ্রেভিয়ার্ড বাই দ্য রোড, অর্থাৎ আমার এই যে যাত্রাপথ, এই যে 3 কিলোমিটার আমার বাড়ি থেকে স্কুল, এর মাঝে আবার একটা বড় সমাধি ক্ষেত্র পড়ে, তো সেই মানে রাস্তার ধারে একটা বিরাট বড় সমাধি ক্ষেত্র পড়ে, সেটার পাশ দিয়েই রাস্তা গেছে, সেখান দিয়েই আমাদের যেতে হয়। তো এই যে গ্রেভিয়ার্ড, এইটার পাশ দিয়ে যখন যাই প্রতিদিন,
তো এইটা কিন্তু আমার কাছে মনে হয় এই 3 কিলোমিটার রাস্তার মধ্যে এই অংশটাই হচ্ছে সব থেকে এক্সাইটিং বলে আমার মনে হয়। অর্থাৎ এই গ্রেভিয়ার্ডের পাশ দিয়ে যখন যাই আমার একটা অন্য রকমের ফিলিং হয়, সেই জন্যই আমার মনে হচ্ছে যে এটাই হচ্ছে সব থেকে দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ মাই জার্নি। তো এইখানেই প্যারাগ্রাফটাও শেষ হলো, এবং প্যারাগ্রাফের সাথে সাথে এই যে লেসন 4 মেমোরি ইন মার্বেল, এই চ্যাপ্টারের একদম 1 থেকে অ্যাক্টিভিটি 1 to 8 পুরোটা কমপ্লিট হলো। যদি কোয়েশ্চেন আনসার রিলেটেড কারোর কোনো স্টুডেন্ট যদি এই ভিডিও দেখো, যদি কারোর কোনো ডাউট থাকে, প্রবলেম থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দিতে। তো আজকের জন্য এইটুকুই।